এই আজকে যারা আসলে নারী কমিশনে ছিল এদেরকে কয়জন মানুষ চেনে? এরা আসলে আমাদের সমাজে কি তারা সক্রিয় থাকে? প্রতি নারী সংস্কার কমিশন যেই প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে, আমরা সেই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করি এবং এই নারী কমিশন বাতিল চাই। যেহেতু এই নারী কমিশনের যারা সদস্য তারা এক ঘরানা থেকে এসছে এবং এদের সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের কোনো সংযোগ নেই এবং তারা অনেকগুলো দাবি করেছে যেগুলো আমাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এবং আমাদের সংবিধান পরিপন্থী। আমরা সেই দাবিগুলোকে বাতিল করে এই নারী কমিশনকে পুনর্গঠন করা দাবি জানাচ্ছি। মাত্র ৬-৭ মাস আগেই কোটার বিপক্ষে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে নতুন একটি পদ্ধতি, নতুন একটি সংস্কার শুরু করেছে। কিন্তু যেই কোটার বিপক্ষে আমাদের ছাত্র জনতা জীবন দিল, আবার সেই কোটাকেই একটু অন্যভাবে পুনর্গঠন করা, এটা আসলে বাংলাদেশের সংবিধান পরিপন্থী। আমাদের দেশে মাত্র ১৭ থেকে ২০ কোটি মানুষ, সেখানে আমাদের ৬০০ এমপির তো প্রয়োজন নেই। এবং নারীরা যদি মনে করে যে তারা এদেশের যেই আপনার সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে, তাহলে অলরেডি আমাদের সেই ব্যবস্থা আছে। তারা আপনার নির্বাচনে দাঁড়াবে। যদি তাদের জনগণ যদি মনে করে যে তাদের দাবি দাওয়াগুলো যৌক্তিক, তাহলে জনগণের ভোটের মাধ্যমে গিয়ে তারা সংসদে আইন পাস করতে পারে। কিন্তু এভাবে কোটার বিপক্ষে আন্দোলন করে মানুষকে কোটার বিপক্ষে যেই স্রোত ছিল, সেই স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে তারা কোটা চাইবে ৩০০ আসনের, এটা তো আসলে আপনার সংবিধান পরিপন্থী। তো আমাদের সমাজে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো বৈধ না, কিন্তু অবৈধভাবে সেই কাজগুলো হয়ে আসছে। আমাদের প্রচেষ্টা থাকে যে সেই অবৈধ কাজে যারা যুক্ত থাকে তাদেরকে আপনার সৎ সমাজের পথে নিয়ে আসা। তো সেক্ষেত্রে তারা যদি বলতো যে পতিতাদের পুনর্বাসন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো কিছু করা, সেটাকে আমরা সাধুবাদ জানাতাম। কিন্তু তারা উল্টো পশ্চিমা ধাঁচে আমাদের এই দেশে যারা পতিতাবৃত্তি করে তাদেরকে তারা আসলে একটা পরিচয়পত্রের মাধ্যমে বৈধতা দিতে চায়। এবং যখনই এটা আপনি জানেন যে পশ্চিমা যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আছে, সেখানে নারীকে তারা পণ্য হিসেবে দেখে, ঠিক আছে? তো এই পতিতাদেরকে যখন তারা আইডি কার্ড দিবে, বৈধতা দিবে, তখন এগুলো কি হবে? এগুলোতে আপনার বড় বড় কোম্পানি ইনভেস্ট করবে তারা, এবং নারীর প্রতি অনেক অসম্মানজনক কথাগুলো আসবে। যেমন আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি কি করেন? আপনি অ্যাড দেন, তখন পতিতারা অ্যাড দিবে। এখন যেগুলো আপনার লুকিয়ে টুকিয়ে দেয়, তখন এগুলো প্রপারলি দেবে। তো এতে আমাদের সমাজের বিশৃঙ্খলা আরও বাড়বে। এই আজকে যারা আসলে নারী কমিশনে ছিল এদেরকে কয়জন মানুষ চেনে? এরা আসলে আমাদের সমাজে কি তারা সক্রিয় থাকে? তারা এসি রুমে বসে থেকে আপনার পশ্চিমা যে ফান্ডগুলো আছে, এবং বেশিরভাগই দেখবেন এরা ছাত্র অবস্থায় কিন্তু বাম সংগঠনের সাথে যুক্ত ছিল। তারা পশ্চিমা বা আপনার আমেরিকান বিরোধী স্লোগান দিয়ে তাদের ছাত্র অবস্থা পার করেছে। কিন্তু এখন আবার এসে তারা কি করে? তারা ওই যে বিভিন্ন রকম এনজিও ফর্ম করে। এনজিও ফর্ম করার পরে তারা শুধুমাত্র বিদেশি ফান্ডগুলো নেওয়ার জন্য বাংলাদেশের সামাজিক মূল্যবোধের সাথে পরিপন্থী অনেক কাজ করে। আপনি যদি পরিসংখ্যানগত দিক থেকে বিবেচনা করেন, বাংলাদেশে যে অপহরণের সংখ্যাটা দেখায়, এটা কি আসলে অপহরণ? এই অপহরণগুলোর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অপহরণগুলো প্রেম ঘটিত, এবং যেটা আসলে অপহরণের সাথে সংশ্লিষ্ট না। কিন্তু যখন আপনি পরিসংখ্যান এটা দেখাবেন, তখন তো বিদেশিদের কি হবে? তারা আমাদের দেশকে দূর থেকে দেখে কিন্তু এভাবে ভাববে যে বাংলাদেশ নারীর জন্য কিন্তু আপনার নিরাপদ কোনো দেশ না। এবং তখন তাদের যারা এনজিও নিয়ে কাজ করে, তারা মূলত এখান থেকে কিছু ফান্ড পাবে। সেই ফান্ডগুলো তাদের যে পার্টনার এনজিওগুলো আছে তারা চলবে। তো এখানে খুব ক্ষুদ্র একটি মানুষের একেবারেই ব্যক্তিগত এবং আপনার কি বলবো, এটা অবিবেচকের মতো কিছু সিদ্ধান্ত আসলে আপামর মানুষকে চাপিয়ে দিচ্ছে, এবং তারা এটাতে কাউন্টার দিচ্ছে যে এখানে যারা মৌলবাদী শক্তি আছে বা যারা ধর্মভিত্তিক দল আছে, তারাই শুধু এটার বিরোধিতা করছে। আসলে তারাই শুধু এটার বিরোধিতা করছে না, এদেশের সর্বস্তরের মানুষই এটার বিরোধিতা করছে। কারণ এখানে আমাদের যে সাংবিধানিক অধিকার, সেটা যেমন লঙ্ঘিত হচ্ছে, আমাদের যে সামাজিক মূল্যবোধ, এবং এই মূল্যবোধগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। হাজার বছরের সংস্কৃতিতে আমাদের এই মূল্যবোধগুলো তৈরি হয়েছে। এই মূল্যবোধগুলোকে তারা আঘাত করছে।